সরকার যখন আসলে পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র হুঁশিয়ারি উচ্চারণ করেন তখন আসলে এগুলো বন্ধ হয় না। আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশে যে মব জাস্টিস মানে মব আওয়ার জাস্টিস এটা আসলে কেমন ইনজাস্টিস মানে সেটাই আর কি মানে এটাকে আমরা মব সন্ত্রাসও বলতে পারি। সেটাই মানে মব জাস্টিস এটা আসলে ঠিক না। আমার মনে হয় যে এই মবটা আসলে এক ধরনের বিশৃঙ্খলা, হ্যাঁ টেরোরিজম, একদম একদম পারফেক্ট কথা বলেছে। মব টেরোরিজম সেটি বলা যায়। আমার মানে মব জাস্টিস না বলে মব টেরোরিজমটা বলা যায়। তো এক্ষেত্রে আসলে সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এটা আসলে বন্ধ হতো এবং অভ্যুত্থানের পরে সরকারের আচরণ যেরকম হওয়া দরকার ছিল আমরা সে ধরনের আচরণ সরকারের কাছ থেকে আমরা লক্ষ্য করিনি, যে কারণে যে যার মতন করে কোনো একটা প্রতিষ্ঠানে যাচ্ছে, হুমকি দিচ্ছে, কখনো টেলিভিশন চ্যানেল, কখনো কোনো কোম্পানি, কখনো আর্থিক প্রতিষ্ঠান, ভাই যেটি বললেন আরেকটি টায়ার কোম্পানির কথা বললেন, তো যে যার মতন করে আসলে কাজ করছে। মনে হচ্ছে যে এই রাষ্ট্রের মালিকানা, মানে আমরা বলি না যে রাষ্ট্রের মালিকানা আমাদের সবার, তো এখন যেটি হয়েছে যে মালিকানা সবাই সবার মতন করে বুঝে নিচ্ছে। এখন রাষ্ট্রের হচ্ছে এই চিত্র। তো এই জায়গায় আসলে এই দায়গুলো সরকারের উপরেই সাধারণত যায়, কারণ সরকার আমরা বসিয়েছি সবাই মিলে, সরকারের দায়িত্ব কন্ট্রোল করা, কিন্তু কন্ট্রোল আসলে সরকার করতে পারছে না। দেখেন এই যে সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে, প্রধান উপদেষ্টা তিনি আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, কিন্তু এই বৈঠকটা আমি মনে করি যে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আসলে হলে এই অবস্থা হয় না। আজকে আমাদের পুলিশের নৈতিকতা নাই। আমরা দেখলাম ধানমন্ডি 32-এ সেখানে পুলিশ গিয়ে যে এটা থামাবে, পুলিশের এই সাহসটুকু নাই, কোনো পুলিশ সেখানে ছিল না, সেনাবাহিনী সর্বশেষ গিয়েছে, কিন্তু সেই সেনাবাহিনীও পরবর্তীতে পিছু টান কেন? কারণ এই যে সরকারের কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি উল্লাস করেন, ফেসবুকে পোস্ট করেছে, সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে যখন উস্কানি দেওয়া হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, জাতীয় নাগরিক কমিটির নেতাদের অনেকে কিন্তু এটা নিয়ে পোস্ট করেছে, তো এটি আসলে অনাকাঙ্ক্ষিত। পরবর্তীতে অবশ্যই আমরা দেখেছি যে প্রায় মানে 2-3 দিন পরে মাহফুজ আলম তিনি আবার বলেছেন যে এটি আসলে বন্ধ করতে হবে। তা আমার কথা হলো যে আপনার উপদেষ্টারা, আপনার সহকর্মীরা ফেসবুকে উল্লাস করার পোস্ট করছে আর আপনি অন্যদিকে বলছেন যে এই উল্লাস বন্ধ করেন, এগুলো কি? মানে বিষয়টা হলো যে মানে সাপ হয়ে দংশন করছেন আর ওঝা হয়ে আপনারা ঝাড়তেছেন। তো ওই সময় থেকে মূলত বাংলাদেশে মাপটা শুরু হয়েছে। আমি মনে করি বাংলাদেশে দেখেন শেখ হাসিনার পতনের পরে কিন্তু মোটামুটি অবস্থা ভালো ছিল, কিন্তু ওই সময় থেকে এখন সারা দেশে বিশৃঙ্খলা আরও বেড়ে গিয়েছে। মানুষ যখন দেখছে যে সরকারের লোকজন বিশৃঙ্খলা করছে, তো আমি করলে সমস্যা কি? দেখেন যখন ওই যে মোজাম্মেলের বাড়িতে হামলার একটা বিষয় অভিযোগ আসলো ছাত্রনেতাদের বিরুদ্ধে, এরপরে তো একটা তদন্ত করা দরকার ছিল। সরকার তদন্ত না করে ছাত্রনেতাদের এতটাই ভয় পেল যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করলো। কখন? যখন ওবায়দুল কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল, তখন কিন্তু ডেভিল হান্ট ছিল না। আমরা দেখি না ডেভিল হান্ট অপারেশন, এটি তারা ঘোষণা করেছে। শেখ পরিবারের এখনো পর্যন্ত কাউকে ঘোষণা মানে গ্রেপ্তার করেনি। ওই সময় কিন্তু এই ডেভিল হান্টের ঘোষণা আমরা শুনি নাই, অর্থাৎ চোর সব পালিয়ে গেছে। এখন কারা আছে? আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বাড়িতে আছে, এরা মনে করছে যে আমরা নিরপরাধ, আমরা কোনো অন্যায় করি না, হয়তো আমাদের উপর আক্রমণ হবে না। কিন্তু এই ডেভিল হান্টের কারণে তাদের উপরে বেশি আক্রমণটা হচ্ছে। অর্থাৎ এই যে বাড়ি ঘরে আগুন বলেন, ভাঙচুর বলেন, আপনার লুটপাট বলেন, এগুলো চলছে, এগুলো এই অপারেশন ডেভিল হান্টের পরে আরও বেড়ে গিয়েছে, যেখানে এগুলো কমার কথা ছিল। তো আমার মনে হয় যে সরকার শুধুমাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে আসলে এগুলো বন্ধ হয় না, এগুলোর জন্য পুলিশকে ফাংশনাল করতে হয়। দেখেন আমাদের সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনী কি এটা অ্যাপ্লাই করতে পারছে? সেনাবাহিনী যদি ধানমন্ডি 32-এর হামলাটা বন্ধ করতে পারতো, তাহলে কিন্তু সেনাবাহিনী যে আসলেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আছে এটা আমরা বুঝতাম। সেনাবাহিনী এখন কি করছে? আমার যে অভিজ্ঞতা, কারণ কয়েকটা বিষয় নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে, আমি সেনাবাহিনীকে জানিয়েছি, আমার জেলা ঝিনাইদহ সেখানে কথা বলেছি। সেনাবাহিনী এখন 2 পক্ষকে ডাকছে, তারা মীমাংসা করার চেষ্টা করছে, পারলে মীমাংসা করছে, না পারলে তারা পুলিশের কাছে ট্রান্সফার করছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিপ্লবের পরে যে ধরনের ফাংশনাল হওয়ার কথা ছিল সেটা আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি করতে পারেননি। এখন তাকে আমি দায় দিব না। দেখেন এখনো পর্যন্ত সরকার যে টিকে আছে একমাত্র তার ইমেজের কারণে, কিন্তু তার আশপাশে যে সকল উপদেষ্টারা, অনেকের নাম আপনিও জানেন না, আমিও জানি না কি কাজ করছে, 7 মাসের জবাবদিহিতা কি কিচ্ছু জানি না। কয়েকজন হয়তো উপদেষ্টা কাজ করছে, কিন্তু অধিকাংশ উপদেষ্টার কাজ সম্পর্কে আমরা জানি না। আপনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আপনি মব জাস্টিস বা মব টেরোরিজম বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু আপনার পদক্ষেপগুলো আসলে দৃশ্যমান না। আপনি শুধুমাত্র হুঁশিয়ারি দিয়ে আর রাত 1টার সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, দপ্তর থেকে তার ফেসবুক পেজে আপনার পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে আসলে এগুলো বন্ধ করা যায় না। আমরা এরপরে আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখন আমরা গ্রামগঞ্জে যারা যান তারা দেখবেন যে গ্রামগঞ্জে কিন্তু চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, রাষ্ট্র এক ধরনের অরক্ষিত। তো এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না।
রাষ্ট্র যদি আসলে সংস্কার করা লাগে সবার আগে পুলিশের উপরে, অন্যান্য বাহিনীর উপরে, জনগণের উপরে সরকারের কর্তৃত্ব থাকতে হবে। কারণ জনগণ তো এই সরকারকে আসলে কোনোভাবে ভয় পাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যখন রাষ্ট্রের শাসক খুব দুর্বল হয় তখন আসলে জনগণ হয়ে যায় বেপরোয়া। আবার আরেকটি বিষয় দেখেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা যেভাবে তাদের দলের নেতাকর্মীদেরকে তারা মোটিভেট করবে, এই মোটিভেশনটা তারা দিতে পারছে না। কারণ অনলাইনে আবার অনেকে এমনভাবে রাজনৈতিক কর্মীদেরকে মোটিভেশন দিচ্ছে, ওই রাজনৈতিক কর্মী মনে করছে যে আমার নেতার বয়ানটা ভুল। অনলাইনে এমনভাবে রংচন মাখিয়ে ভিডিও বা বয়ান তৈরি করা হয়, তো এই যে বিভ্রান্ত সৃষ্টি কিন্তু বাংলাদেশে চলছে। তো এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? এগুলো সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এইভাবে আপনার কখনো আপনার এইভাবে অনলাইন থেকে নির্দেশনা আসবে আর সেই নির্দেশনা অনুযায়ী আপনার জনগণ ঝাঁপিয়ে পড়বে। সর্বশেষ বলবো, দেখেন সিপিবির কার্যালয়ের সামনে কি করা হলো, হঠাৎ করে ঘোষণা হলো যে কার্যালয়ে ঘেরাও করো। আমরা ফেসবুকে পোস্ট করলাম যে এখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে এবং এই যে সিপিবি, আমি তো চীনে লাস্ট সফর করে আসলাম বাবুল ভাই শো, দেখেন এই চীনের কিন্তু একটা পলিসি ছিল পার্টি টু পার্টি রিলেশন, এবং চীন কিন্তু একটি কমিউনিস্ট পার্টি। বাংলাদেশে যেগুলো কমিউনিস্ট পার্টি রয়েছে এদের সাথে চীনের কিন্তু খুব ভালো সম্পর্ক। এখন মহাসচিব এই দেশে রয়েছে, জাতিসংঘের মহাসচিব, সেই অবস্থায় এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি 28 তারিখে কিন্তু চীনে সফরে যাবেন। এই অবস্থায় যদি সিপিবির কার্যালয়ে হামলা হতো তাহলে কি হতো বলেন? আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করি, রাজনীতি করি, আমরা কিন্তু বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছি। পরবর্তীতে কিন্তু একজন মানুষই যায়নি। অর্থাৎ যারা অনলাইনে নির্দেশনা দিচ্ছে আমার মনে হয় তাদের বিপরীতে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশ নিয়ে ভাবি, তাদের উচিত এইভাবে সামাজিক প্রতিবাদটা জারি রাখা। অন্যথায় জনগণ কিন্তু বিভ্রান্ত হবে, জনগণ বুঝতে পারবে না কোনটা সঠিক আর কোনটি আসলে। ধন্যবাদ।